সহজ লেসন তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 5 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। প্রথম ইউনিট টেস্টে তোমাদের 30 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, সময় দেওয়া থাকবে 1 ঘন্টা। এই প্রশ্নোত্তরের পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো নিতে পারো। দেখো, এই কোশ্চেন পেপারের 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো দুটি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মানে 1 নম্বর করে 1 × 2 = 2। একের দাগে অবজারভেটরির বাংলা প্রতিশব্দ নিরীক্ষণাগার, গবেষণাগার, পরীক্ষাগার না বিজ্ঞানাগার। তো অবজারভেটরির এটার বাংলা প্রতিশব্দ হচ্ছে, উত্তর লিখবে অপশন কয়েকটা, নিরীক্ষণাগার। ওকে, এরপর 2 নম্বর হচ্ছে রামকিঙ্কর শান্তিনিকেতনে প্রথম কোন বিষয়টি শুরু করেন? পুতুল তৈরি, ল্যান্ডস্কেপ, অয়েল পেন্টিং না অরিয়েন্টাল আর্ট। তো রামকিঙ্কর শান্তিনিকেতনে প্রথম কোন বিষয়টি শুরু করেন? উত্তর হচ্ছে অয়েল পেন্টিং প্রথম শুরু করেন। ঠিক আছে, এগুলো তোমাদের প্রথমে গদ্য থেকে প্রশ্ন দেওয়া হচ্ছে। এরপর 3 নম্বর হচ্ছে পাগলা গণেশ গল্পে ব্যতিক্রমী চরিত্রটি হলো গণেশ, গণেশের স্ত্রী, পুলিশম্যান না গণেশের মেয়ে। তো পাগলা গণেশ গল্পে ব্যতিক্রমী চরিত্রটি হচ্ছে গণেশ। 4 নম্বর দাগে রামকিঙ্করের প্রথম শিল্পের স্কুল বাড়ির পাশের কামারপাড়া, কুমোরপাড়া, পটুয়াপাড়া না জেলেপাড়া। তো রামকিঙ্করের প্রথম শিল্পের স্কুল হচ্ছে বাড়ির পাশের কুমোরপাড়া। ওকে, অপশান কয়েকটা এখানে সঠিক উত্তর হবে। 2 নম্বর দাগে খুব সংক্ষেপে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মানে 1 নম্বর করে 1 × 2 = 2। 2 এর 1 দাগে হচ্ছে ড্রয়িং শিখতে লাগলো খোকন। খোকন কোথায় ড্রয়িং শিখতো? উত্তর লিখবে খোকন স্কুলে ড্রয়িং শিখতো। 2 এর 2 নম্বর দাগে হচ্ছে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব গণেশের ডেরায় এসে কি বলেছিলেন? তো রাষ্ট্রপুঞ্জের মহাসচিব তার বিমান থেকে নেমে গণেশের ডেরায় এসে বলেছিলেন যে তিনি যেসব কাণ্ড করছেন তাতে পৃথিবী উচ্ছন্নে যেতে বসেছে। 2 এর 3 নম্বর হচ্ছে হুমায়ুনের সমাধি নির্মাতাকে কুতুব মিনারের কথা গদ্যাংশের লেখক ঘোরেলো বলেছেন কেন? তো এখানে উত্তর লিখবে, দেখো, হুমায়ুনের সমাধি নির্মাতা হুমায়ুনের ইমারতটিকে সম্পূর্ণ মিনারিকা ছাড়াই নির্মাণ করেছেন, তাই লেখক একে ঘোরেলো বলেছেন। 3 নম্বর দাগে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 2 নম্বর করে 2 × 4 নম্বর এখানে প্রশ্নের মান রয়েছে। 1 নম্বর দাগে হচ্ছে আলাউদ্দিন খিলজি চেষ্টা করেও কুতুব মিনারের চেয়ে মহত্তর স্থাপত্য গড়তে পারেননি কেন? এখানে উত্তর লিখবে আলাউদ্দিন খিলজি কুতুব মিনারের চেয়ে মহত্তর একটা মিনার গড়তে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন কুতুবের দ্বিগুণ ঘের বিশিষ্ট আর দ্বিগুণ উঁচু একটা মিনার গড়তে, কিন্তু গোড়ার কাঠামোর কিছুটা শেষ হতে না হতে তিনি মারা যান। তাই তিনি চেষ্টা করলেও শেষ পর্যন্ত কুতুবের চেয়ে মহত্তর স্থাপত্য গড়তে পারেননি। 3 এর 2 নম্বর হচ্ছে যতদূর মনে হচ্ছে গার্ল অ্যান্ড দ্য ডগ কার উক্তি? গার্ল অ্যান্ড দ্য ডগ কিসের নাম? তিনি কিভাবে এই ধরনের কাজ শিখলেন? এখানে আলোচ্য উক্তিটি রামকিঙ্কর বেইজের। ওকে, এই উক্তিটি রামকিঙ্কর বেইজ করেছিলেন আর কি। এরপর গার্ল অ্যান্ড দ্য ডগ তার বিখ্যাত অয়েল পেন্টিংয়ের নাম। এবার বলা হচ্ছে যে তিনি কিভাবে এই কাজ শিখলেন। তো অয়েল পেন্টিংয়ের কাজ শান্তিনিকেতনে এসেই রামকিঙ্কর প্রথম শুরু করেন। তিনি নিজেই এই শিল্প রপ্ত করেন। তেল রঙের ছবি আঁকার জন্য যখন তিনি দোকানে রং কিনতে যান তখন দোকানদার তাকে জানান টিউবের রঙের সাথে পাত্রের তেলে তুলি ডুবিয়েই রং করতে হয়। এভাবে তিনি অয়েল পেন্টিংয়ের কাজ শিখলেন। পরের প্রশ্ন 3 এর 3 নম্বর মেঘের ছবি আঁকতে গিয়ে খোকন বেকুব হয়ে গিয়েছিল কেন? উত্তর লিখবে বেকুব শব্দের অর্থ হলো বোকা। একদিন খোকন দেখল আকাশে একটা মেঘ হাতির চেহারা নিয়েছে, কিন্তু খোকন মেঘের ছবি আঁকার পর আকাশের দিকে তাকিয়ে মেলাতে চাইল, কিন্তু দেখলো হাতি নেই, হাতিটার মধ্যেই কুমিরের মতো হয়ে গেছে এবং সেই বড় কুমিরটি যেন শুয়ে আছে। এই দেখে খোকন বেকুব বা বোকা হয়ে গেল। 3 এর 4 নম্বর ভিজুয়াল আর্টে আমার প্রথম বর্ণ পরিচয়। শিল্পী রামকিঙ্করের ছবির সঙ্গে বর্ণ পরিচয় হয়েছিল কিভাবে? এখানে উত্তর লিখবে, দেখো, ছোটবেলা থেকেই রামকিঙ্করের চোখে পড়তো তাদের বাড়ির দেওয়ালে টাঙানো নানা দেবদেবীর ছবি। তখন থেকেই ছবির প্রতি তার টান। ছোটবেলায় দেখা সেই সব ছবি তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে কপি করতেন। এভাবেই ভিজুয়াল আর্টের সঙ্গে শিল্পী রামকিঙ্করের প্রথম পরিচয়। এখান থেকে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এরপর হচ্ছে 5 নম্বর জায়গায় প্রশ্ন দেওয়া আছে। 3 এর 5 নম্বর জায়গায় কুতুব মিনারের গঠনে হিন্দু মুসলিম সাংস্কৃতিক মিলনের যে চেহারাটি ধরা পড়েছে তা লেখন। উত্তর লিখবে কুতুব মিনারের গঠনে হিন্দু ও মুসলমান এই দুই ধর্মের সংস্কৃতি দিয়ে মিলনের ছাপ স্পষ্ট। বাঁশি ও কোণের উপর দিয়ে সমস্ত মিনারটিকে কোমর বন্ধনের মতো বেষ্টন করে আছে সারি সারি লতা পাতা।
ফুলের মালা, চক্রের নকশা যা হিন্দু সংস্কৃতির চিহ্ন। আবার এর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে এক সারি অন্তর অন্তর আরবি লেখা যা মুসলমান সংস্কৃতির পরিচায়ক। এভাবে মিনারটির গঠনে হিন্দু মুসলমান উভয় সংস্কৃতির ছাপই স্পষ্ট হয়ে উঠেছে। তো 3 নম্বর থেকে 5টি প্রশ্ন দেওয়া হয়েছে, যে কোনো দুটির উত্তর লিখতে বলা হয়েছে। ঠিক আছে, এরপর দেখো পরের প্রশ্ন হচ্ছে 4 নম্বর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো দুটি করতে হবে। 1 × 2 = 2। তার 1 নম্বর দাগে কি ভুলে মন না দিলে ছন্দ শোনা যায় না? মন, হিংসা, দ্বন্দ্ব না ভালোবাসা? তো কি ভুলে মন না দিলে ছন্দ শোনা যায় না? দ্বন্দ্ব, ভুলে মন না দিলে ছন্দ শোনা যায় না। এগুলো হচ্ছে তোমাদের এবার কবিতা থেকে প্রশ্ন দেওয়া হচ্ছে। তাহলে 2 নম্বর থেকে কোকনদ শব্দের অর্থ হলো লাল পদ্ম, নীল পদ্ম, সাদা পদ্ম না লাল গোলাপ? তো কোকনদ শব্দের অর্থ হচ্ছে লাল পদ্ম। আর 3 নম্বর সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ? পরমাদ শব্দটির অর্থ হলো পরম স্বাদ, পরম আরাধ্য, পরমার্থ না ভুল? তো পরমাদ শব্দের অর্থ হচ্ছে ভুল। ওকে, অপশন ঘ একটা সঠিক উত্তর। এরপর হচ্ছে 5 নম্বর থেকে খুব সংক্ষেপে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1 × 2 = 2। 5-এর 1-এর প্রশ্ন, মধুহীন করোনা গো, মধু শব্দটি কোন দুটি অর্থে প্রযুক্ত হয়েছে? তো মধু শব্দটি হচ্ছে একটা হচ্ছে ফুলের নির্যাস বা ফুলের যে মধু সেই অর্থে প্রয়োগ করা হয়েছে। আর একটা হচ্ছে কি মধু মানে হচ্ছে কবি মাইকেল মধুসূদন দত্ত, ঠিক আছে, তাকেও কিন্তু সম্বোধন করা হয়েছে এই মধু বলে। এরপরের প্রশ্ন 5-এর 2 নম্বর হচ্ছে পাখি সব করে রব উদ্ধৃতাংশটি কার লেখা, কোন কবিতার অংশ? তো পাখি সব করে রব এই যে উদ্ধৃতাংশ, এই উদ্ধৃতাংশটি মদনমোহন তর্কালঙ্কারের লেখা। কবিতাটির নাম হচ্ছে প্রভাত বর্মন। 5-এর 3 নম্বর ছন্দ শোনা যায় না কখন কবির ভাবনায় ছন্দ শোনা যায় না? তো দ্বন্দ্ব ভুলে ছন্দে মন না দিলে ছন্দ শোনা যায় না। 5-এর 4 নম্বর রং তুলিরা বেজায় খুশি আজ দুপুরে আমায় পেয়ে, কবির এমন বক্তব্যের কারণ কি? এখানে উত্তর লিখবে কবি শিল্পী রং আর তুলি দিয়ে প্রকৃতির ছবি আঁকছেন বলে রং তুলিরা বেজায় খুশি হয়। ঠিক আছে, তো এখান থেকে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এরপরের প্রশ্ন দেখো 6 নম্বর দাগে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লেখো। 2 × 2 = 4। তো 6-এর 1-এর দাগে ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব বলতে এখানে কি কি বোঝানো হয়েছে? উত্তর লিখবে বাংলা ভাষার জন্য আন্দোলন করা যুবকদের শহীদ হওয়া, সারা দেশের মানুষের প্রতিবাদে গর্জে ওঠা, মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠা, এই সব কিছুকেই এখানে বোঝানো হয়েছে এবং এই সব কিছুই ইতিহাস লিখে নিল। 6-এর 2 নম্বর হচ্ছে মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে, উদ্ধৃতিটি ব্যাখ্যা করো। তো এখানে দেখো মক্ষিকা শব্দের অর্থ হলো মাছি। ওকে, মাছি কোনো তরল পদার্থের মধ্যে পড়ে গেলে মাছি মারা যায়, কিন্তু সেই মাছি যদি অমৃতের হ্রদে পড়ে যায় তাহলে মাছির মৃত্যু হয় না। একইভাবে কবি যদি বঙ্গবাসীর হৃদয়ে স্থান পায় তাহলে মৃত্যুও কবিকে স্পর্শ করতে পারবে না, কারণ বঙ্গবাসীর হৃদয় এক অমৃত হ্রদের মতোই, সেখানে স্থান পাওয়ার অর্থ হলো অমরতা লাভ করা। নেক্সট হচ্ছে 6-এর 3 নম্বর 21-এর কবিতায় কোন সুরকে মন্ত্রের মতো বলা হয়েছে এবং কেন বলা হয়েছে? তো 21-এর কবিতায় পাখি সব করে রব রাতি পোহাইল কাননে কুসুমকলি সকলে ফুটিল, এই কবিতার সুরকে মন্ত্রের মতো বলা হয়েছে। কেন বলা হয়েছে না মন্ত্র মানুষকে মুগ্ধ করে, মনকে এক ধরনের স্বর্গীয় অনুভূতি ও ভালোবাসায় ভরিয়ে তোলে। এই পংক্তিটি পাঠে সেই মুগ্ধতা, অনুভূতি ও ভালো লাগা ফিরে আসে বলে এই সুরকে মন্ত্রের মতো বলা হয়েছে। নেক্সট হচ্ছে 7 নম্বর দাগে খুব সংক্ষেপে নিচে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মানে 1 নম্বর করে 1 × 4 = 4। 7-এর 1 নম্বর দাগে বাপি বলেছে ও আমবাদ। ওকে, বাপি আমবাদ বলতে কি বোঝাতে চেয়েছেন? তো এগুলো তোমাদের সহায়ক পাঠ থেকে কিন্তু দেওয়া হচ্ছে এই প্রশ্নগুলো। ওকে, মাকু থেকে। তো এখানে দেখো, তো এখানে আমরা এর উত্তরটা কি লিখবো? আমবাদ বলতে বাপি কি বলতে চেয়েছিলেন না কালিয়ার বনে সোনারটিয়ার আম্মার মামাতো পিসেমশাই গরু খুঁজতে গিয়েছিল, সে গরু তো পায়নি, বরং 7 দিন ধরে তার গা চুলকে দাগড়া দাগড়া হয়ে যায়। সোনারটিয়ার বাপি এই রোগটির কথায় আমবাত বলে উল্লেখ করেছেন। এরপর হচ্ছে 7-এর 2 নম্বর সোনারটিয়া কালিয়ার বনে গিয়েছিল কেন? তো সোনারটিয়া কালিয়ার বনে গিয়েছিল পেঁপা পুতুল খুঁজতে। নেক্সট হচ্ছে 7-এর 3 নম্বর সঙ্গে সোনারটিয়া প্রথম কিভাবে দেখলো? তো সঙ্গে সোনারটিয়া প্রথম নদীর ওপারে রংচঙের লাঠি হাতে আধখানা লাল আধখানা নীল পোশাক পরে দেখলো। 7-এর 4 নম্বর মাকু উপন্যাসে আম্মা কে ছিলেন? তো মাকু উপন্যাসে আম্মা ছিলেন সোনারটিয়ার বাপির ছোটবেলাকার ধাইমা। ওকে, এরপর 7-এর 5 নম্বর ঘড়িওয়ালার তৈরি মাকু কি কি কাজ করতে পারতো? এখানে উত্তর লিখবে দেখুন, মাকু গান গায়, নাচে, অঙ্ক কষে, হাতুড়ি পেটে, দড়ির জট খোলে, পেরেক ঠোকে, ইস্ত্রি চালায়, রান্না করে, কাপড় কাচে, সেলাই কল চালায়, এই কাজগুলো মাকু করতে পারেন।
পরের প্রশ্ন 9 নম্বর দাগে ঠিক উত্তরটি বেছে লেখো যে কোনো চারটি। ওকে, যে কোনো চারটি লিখতে হবে। প্রশ্ন নম্বর 1 নম্বর করে 1 × 4 = 4। 9 এর 1 নম্বর দাগে কোনটি তদ্ভব শব্দ? কানাই, কৃষ্ণ, কেষ্ট, কার্য, চারটি শব্দ দেওয়া আছে এখানে। তো এখানে কানাই হচ্ছে তদ্ভব শব্দ। 9 এর 2 নম্বর কার্তুজ, রেস্তোয়া প্রভৃতি শব্দগুলি যে ভাষা থেকে এসেছে সেগুলো হচ্ছে ওলন্দাজ, বর্মী, ফরাসি না ফার্সি। তো কার্তুজ, রেস্তোয়া প্রভৃতি এই শব্দগুলো এসেছে কোন ভাষা থেকে? উত্তর লিখবে ফরাসি ভাষা থেকে। 9 এর 3 নম্বর হচ্ছে নিচের কোনটি ঠিক? মাতৃকা থেকে মায়া থেকে মেয়ে, মাতৃকা থেকে মাথা থেকে মা, হস্তি থেকে হস্ত থেকে হাত, কাষ্ঠ থেকে কাঠ থেকে কাঠ। তো এখানে সঠিক উত্তর অপশন কয়টা লিখবে? মাতৃকা থেকে মায়া থেকে মেয়ে। ওকে, এরপর 9 এর 4 নম্বর হচ্ছে বাংলা শব্দভাণ্ডারের যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিতভাবে প্রবেশ করেছে সেগুলো হলো তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধ তৎসম শব্দ, দেশি শব্দ। তো বাংলা শব্দভাণ্ডারের যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিতভাবে প্রবেশ করেছে সেগুলো হচ্ছে তৎসম শব্দ, কোনো রকম পরিবর্তন ছাড়া যেগুলো বাংলা ভাষায় প্রবেশ করেছে সংস্কৃত ভাষা থেকে সেগুলোকে বলা হচ্ছে তৎসম শব্দ। 9 এর 5 নম্বর যেটি মিশ্র শব্দের উদাহরণ সেটি হচ্ছে কি? আলু ঢেকি, হেডমাস্টার না হেড পণ্ডিত? এখানে সঠিক উত্তর হচ্ছে হেড পণ্ডিত, এটা হচ্ছে মিশ্র শব্দ। এরপর 10 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে পূর্ণ বাক্যে উত্তর দাও। 1 × 3 = 3। 10 এর 1 নম্বর দাগে তদ্ভব শব্দ কাকে বলে? যেসব সংস্কৃত শব্দ দীর্ঘ সময় ধরে ভাষাগত বিবর্তনের পথে প্রাকৃতিক অপভ্রংশ ইত্যাদি স্তর পার হয়ে বাংলা শব্দভাণ্ডারে এসেছে তাকে তদ্ভব শব্দ বলে, যেমন মৎস্য থেকে মাছ। 10 এর 2 নম্বর দুটি খণ্ডিত শব্দের উদাহরণ দাও। উত্তর লিখবে টেবিল ফ্যান, ওকে, ফোন, টেবিল ফ্যান থেকে ফোন, থেকে মাইক্রোফোন, থেকে মাইক্রোফোন থেকে মাইক, এগুলো হচ্ছে খণ্ডিত শব্দ। এরপর হচ্ছে টেলিফোন থেকে ফোন আর মাইক্রোফোন থেকে মাইক, ঠিক আছে, এগুলো হচ্ছে কি আমাদের খণ্ডিত শব্দ আর কি। এরপর 10 এর 3 নম্বর প্রশ্ন দেখো, নিচের শব্দগুলি কি জাতীয় শব্দ? ছিঁড়ি, চা, এগুলো কি ধরনের শব্দ লিখতে হবে? তো ছিঁড়ি হচ্ছে তৎসম শব্দ আর চা হচ্ছে চীনা শব্দ। 11 নম্বর দাগে বলা হচ্ছে নিচের বাগধারার অর্থ লিখে সার্থক বাক্য রচনা করো। 1 × 3 = 3। 1 নম্বর দাগে আক্কেল গুরুম, এটার অর্থ লিখতে হবে এবং একটা বাক্য রচনা করতে হবে। তো আক্কেল গুরুম এর অর্থ হচ্ছে হতবুদ্ধি। খবরটা শুনে আমি একেবারে হতবুদ্ধি হয়ে গেলাম। ওকে, এরপর 11 2 নম্বর দাগে করাতির দাঁত, এটার অর্থ হচ্ছে উভয় সংকট। ওকে, অমলবাবুর এখন উভয় সংকট চলছে, একে তো হাতে টাকা নেই, তার উপর মেয়ের বিয়ে। এরপর 3 নম্বর একাই 100। তো একাই 100 এটার অর্থ কি? একাই সমস্ত প্রতিকূল অবস্থা সামলাতে পারে এমন। ওকে, সুজয় একাই ম্যাচটা জিতিয়ে দিল, সে একাই 100। ঠিক আছে, তো এরকমভাবে আমরা লিখলাম। দেখো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 সালের বাংলা বিষয়ের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর সম্পর্কে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা মুখস্থ করে নেবে, ঠিক আছে। আর যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে, ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে, আর কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে। এবং এই প্রশ্নোত্তরের পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। তো আজকের ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।